ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,118 জনে। আহত 16,500-এর বেশি মানুষ। এখনও গৃহহীন প্রায় 18,000। এদিকে ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ এখনও চালিয়ে যাচ্ছে জরুরি সহায়তাকারীরা। তাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরাও। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 16 দিন পরও সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধারকারী দল জানিয়েছে জীবিত কাউকে উদ্ধারের আশা প্রায় শেষ। তাই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারেই জোর দেওয়া হচ্ছে, যাতে স্বজনরা প্রিয় মানুষদের শেষ বিদায় জানাতে পারেন। লাগুয়েইরার শতাধিক আবাসিক ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলার আগে বাসিন্দাদের নিজেদের ব্যবহারযোগ্য আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অনেক পরিবার অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। কেউ কেউ আবার ধ্বংসস্তূপের পাশে থেকে প্রতিবেশীদের সহযোগিতায় নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি এখনো এখানে আছি, অন্যদের পাশে দাঁড়াচ্ছি, তাদের নিহত স্বজনদের খুঁজে বের করতে সাহায্য করছি। এই কদিন ধরে এখানে এই ছোট্ট অস্থায়ী তাঁবুতে ঘুমাচ্ছি। মানুষকে সাহায্য করতেই এখানে থেকে গেছি। এদিকে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস সান আন্তোনিও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিতে লা গুয়েরা বন্দরে পৌঁছেছে। উদ্ধার অভিযান শেষ করে দেশে ফিরেছে মেক্সিকোর বিশেষ উদ্ধারকারী দল। তাদের মানবিক অবদানের জন্য সম্মাননা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউন। আপনারা শুধু অভিজ্ঞতা আর উদ্ধার সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলায় যাননি, সঙ্গে নিয়ে গিয়েছিলেন মানুষের জন্য নতুন আশা। এই সহায়তার জন্য ভেনেজুয়েলার মানুষ সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। জাতিসংঘ বলছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট এই সংকট মোকাবেলা করা যে কোনো দেশের জন্যই অত্যন্ত কঠিন। সংস্থাটি আগামী 6 মাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 13 লাখ মানুষের কাছে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে $30 কোটি বেশি আন্তর্জাতিক সহায়তার সমন্বয় করা হয়েছে। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। এখনও নিয়ন্ত্রণে আসেনি স্পেনের দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল। দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু স্পেনই নয়, ফ্রান্স, গ্রিস সহ ইউরোপের আরও কয়েকটি দেশেও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের বনাঞ্চলেও চলছে দাবানল। এতে নতুন করে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না স্পেনের দক্ষিণাঞ্চলে জ্বলতে থাকা দাবানল। তীব্র তাপপ্রবাহ ও ঝোড়ো হাওয়ায় আগুন বনাঞ্চল থেকে ক্রমেই ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকায়। এরই মধ্যে বহু বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। এছাড়া নিখোঁজও আছেন অনেকে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ব্যক্তিরা এলাকা ছেড়ে চলে যাওয়ার পথে আগুনের শিখায় আটকা পড়ে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা কর্তৃপক্ষের নির্দেশিত নিরাপদ রুট ব্যবহার করেনি। গ্রীষ্মের শুরুর দিকে তীব্র তাপপ্রবাহের কারণে স্পেনের বিশাল এলাকা শুষ্ক ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যার ফলে এবার স্বাভাবিক সময়ের আগেই দাবানলের মৌসুম শুরু হয়ে যায়। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় 57,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল অব্যাহত আছে ফ্রান্সের স্পেন সীমান্ত লাগোয়া গ্রামেও। এর কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। রেড অ্যালার্ট থাকা এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে 10,000-এর বেশি মানুষকে। এখন পর্যন্ত এ দাবানল 4,600 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে দিনরাত কাজ করে যাচ্ছেন দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা, কিন্তু শুষ্ক আবহাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছে অনেক অঞ্চলে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরেও শুরু হয়েছে দাবানল। অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের 1,400 হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে এরই মধ্যে। এ আগুন লোকালয়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক, 71।
টাইফুন বাভির প্রভাবে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনের মান্দানাও দ্বীপে অন্তত 15 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন 6 জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কর্মীরা অভিযান চালাচ্ছেন। এদিকে শক্তিশালী ঝড়ের প্রভাব মোকাবেলায় তাইওয়ান, জাপান ও চীন সহ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে সতর্কতা জারি করেছেন দেশগুলোর কর্তৃপক্ষ। সেই সাথে বন্যার আশঙ্কায় 2000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের অনুরোধে দেশটির সাথে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে তারা আর কোনোভাবেই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে না। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি যেন পুরোপুরি ভেস্তে না যায় সেজন্য গত 48 ঘন্টা ধরে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে ব্যাপক প্রচেষ্টার পরই ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিলেন। বুধবারই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে যুদ্ধবিরতি শেষ এবং ইরানের সঙ্গে আলোচনা করে কোনো বিশ্বাসযোগ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার ভরসা খুব কম। তবে তা সত্ত্বেও তিনি মার্কিন আলোচকদের ইরানিদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে সম্ভবত সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের ঢল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ শোক সমাবেশ। কিন্তু এই জনসমুদ্র কি পুরো ইরানের জনমতকে তুলে ধরে, নাকি যুদ্ধ পরবর্তী বাস্তবতা, রাষ্ট্রীয় আয়োজন আর ধর্মীয় আবেগ সব মিলিয়েই তৈরি হয়েছে ভিন্ন এক চিত্র? সিএনএন-এর একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে সেই প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। তেহরানের রাস্তা জুড়ে মানুষের ঢল, হাতে ইরানের পতাকা, খামেনির প্রতিকৃতি, মুখে শোকের স্লোগান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে কোটি মানুষের সমাগম ছিল রাস্তায়। তবে এই দৃশ্যই কি পুরো ইরানের বাস্তবতা? সিএনএন-এর বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জানা যায় বিপুল জনসমাগমের বিষয়টি সত্য, কিন্তু সেই ভিড়কে পুরো দেশের রাজনৈতিক মতামত বা সরকারের প্রতি সর্বজনীন সমর্থনের প্রতীক হিসেবে দেখলে বাস্তবতার একটি বড় অংশ আড়ালেই থেকে যায়। প্রতিবেদনে আরও একটি বিষয় বিশেষভাবে উঠে এসেছে। খামেনির শেষ যাত্রায় ইরানের বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট এবং সংস্কারপন্থী শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই অনুপস্থিতি ইঙ্গিত দেয় যে রাষ্ট্রীয় শোকের আবহের মধ্যেও দেশটির রাজনৈতিক বিভাজন পুরোপুরি মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইরানে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানে মানুষকে সংগঠিত করার দীর্ঘদিনের প্রশাসনিক ও ধর্মীয় কাঠামো রয়েছে। সরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় নেটওয়ার্ক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন এ ধরনের আয়োজনকে ব্যাপক আকার দিতে সক্ষম। তবে শুধু রাষ্ট্রীয় আয়োজনই নয়, এই জনসমাগমের পেছনে ছিল ব্যক্তিগত বিশ্বাসও। অনেক ইরানির কাছে খামেনি ছিলেন শুধু রাষ্ট্রপ্রধান নন, শিয়া ধর্মীয় নেতৃত্বের প্রতীক। তাই ধর্মীয় বিশ্বাস, জাতীয়তাবোধ এবং যুদ্ধকালীন আবেগ থেকেও অনেক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। সিএনএন-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা ও দেশপ্রেমের প্রশ্নে অনেক সমালোচকও প্রকাশ্যে নীরব থাকেন। ফলে এমন সময়ে জনসমাগমের ছবি দেখে পুরো সমাজের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করা কঠিন। অর্থাৎ খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ছিল, এটি বাস্তব। কিন্তু সেই বাস্তবতার পাশাপাশি আরেকটি বাস্তবতাও আছে, একটি সমাজ যেখানে ধর্মীয় আনুগত্য, রাষ্ট্রীয় প্রভাব, জাতীয় সংকট এবং রাজনৈতিক মতভেদ সব একসঙ্গে বিদ্যমান। সেই কারণেই বিশ্লেষকদের মতে খামেনির শেষ যাত্রার জনসমুদ্র ইরানের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে, কিন্তু পুরো চিত্রটি নয়। চৈতি সরওয়ার, ৭১। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর তার ছেলে মোস্তফা খামেনির অনুপস্থিতি দেশটির রাজনীতিতে রহস্যের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দর কষাকষি আর হুমকির মুখে মোস্তফার আড়ালে থাকা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিশ্লেষকদের আশঙ্কা, তার দীর্ঘ অনুপস্থিতি ইরানবাসীর ঐক্যে বড় ফাটল তৈরি করতে পারে। ওরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
ইরানবাসীর শোক আর শ্রদ্ধায় মাশহাদে সমাহিত হলেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার শেষ বিদায়ে 3 ছেলে মোস্তফা, মাসুদ ও মেইসাম অংশ নিলেও ছিলেন না দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোস্তফার মতো একজনকে দেখা গেছে, আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা। গুঞ্জন উঠেছে গ্র্যান্ড মোসাল্লার পাশের এক বারান্দায় দাঁড়িয়ে বাবার শেষ বিদায়ে শামিল হন তিনি, তবে এর সত্যতা পাওয়া যায়নি। পরে এক ইরানি আলেম নিজেকে ওই ব্যক্তি বলে দাবি করেন, কিন্তু মোস্তফার সাথে ওই ভিডিওতে থাকা ব্যক্তির চেহারার অনেক মিল থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই আত্মগোপনে আছেন মোস্তফা, যে হামলায় তিনি নিজেও গুরুতর আহত হন। আর এরপর থেকেই মোস্তফার চেহারা বা কণ্ঠ শোনা যায়নি। তাকে হত্যায় ইসরায়েলের অব্যাহত হুমকির মুখে আড়ালেই রয়েছেন তিনি। এরপরও বাবার দাফনে হাজির না হওয়ায় দেশটির কট্টরপন্থীদের মনেই এখন জন্ম নিয়েছে নানা প্রশ্ন। এদিকে ওয়াশিংটনের সাথে চলমান শান্তি আলোচনা নিয়ে তেহরানের ভেতরে কোন্দল তৈরির গুঞ্জন শোনা যাচ্ছে। সরকারের ভেতরের কিছু কট্টরপন্থী পেজেশকিয়ান প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিয়া দর্শন অনুযায়ী সর্বোচ্চ নেতা দেশের সবচেয়ে বড় অভিভাবক, তাই মোস্তফা খামেনির নিরাপত্তা নিশ্চিত করতেই তাকে আড়ালে রাখা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পর্দার আড়ালে থেকে রাজনৈতিক ও সামরিক ব্যক্তিদের মধ্যে ঐক্য ধরে রাখাই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার বড় চ্যালেঞ্জ। এটি করতে পারলে তার সামনে আসা বা না আসা কোনো প্রভাব ফেলবে না। অরিসুল ইসলাম, ৭১। যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা এবং পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহ্যাম। দলটির 402 জন লেবার এমপির মধ্যে 322 জনই তাকে নেতা হিসেবে মনোনয়ন দিয়েছেন। ফলে নেতৃত্বের লড়াইয়ে তিনি এখন একমাত্র প্রার্থী। লেবার পার্টির নিয়ম অনুযায়ী দলের নতুন নেতা নির্বাচনের জন্য 323 জন এমপির সমর্থন পেতে হয়। এই সংখ্যক এমপির সমর্থন পেলে অন্য কোনো প্রার্থীর পক্ষে নেতৃত্বের নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ে। কয়েকজন এমপি জানিয়েছেন তারা বৃহস্পতিবার ভোট দিতে না পারলেও পার্লামেন্টে ফিরে বার্নহ্যামকেই সমর্থন করবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে আর কেউ প্রার্থী না হলে আগামী সপ্তাহেই বার্নহ্যামকে আনুষ্ঠানিকভাবে লেবার নেতা ঘোষণা করা হবে। এরপর 20 জুলাই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে রাশিয়ার বিমান থেকে ফেলা 7টি বোমার আঘাতে অন্তত 4 জন নিহত হয়েছে, আহত আরও অন্তত 9 জন। হামলায় একটি আবাসিক ভবন, একটি দোকান এবং কয়েকটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে ওপেন এআই এবং অ্যাপলের সাবেক 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল। আইফোনের নকশা, উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত গোপন তথ্য অবৈধভাবে ওপেন এআই এর ভোক্তা হার্ডওয়্যার প্রকল্পে ব্যবহারের অভিযোগে এই মামলা করেছে অ্যাপল। অ্যাপলের দাবি, চাকরি ছাড়ার আগে 2 কর্মকর্তা প্রতিষ্ঠানের গোপন নথি নিজেদের কাছে পাঠিয়েছিলেন এবং একটি কোম্পানির ল্যাপটপ ব্যবহার করে সংবেদনশীল তথ্য ডাউনলোড করা হয়। তবে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ওপেন এআই। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যার বাজারে বাড়তে থাকা প্রতিযোগিতার মধ্যেই এই মামলা নতুন উত্তেজনা তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের হ্যাংগ্যাং ব্রিজের নিচে পরিত্যক্ত অংশটি এখন রূপ নিয়েছে আলো ছায়ার ক্যানভাসে। এটি এক বিশাল ডিজিটাল গ্যালারিতে রূপান্তর করেছে নগর কর্তৃপক্ষ। 3D প্রজেকশন ম্যাপিং এবং 3D লাইটিং এর মেলবন্ধনে তৈরি গ্যালারি এখন মুগ্ধ করছে সবাইকে। অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাতের সোল হ্যাংগ্যাং ব্রিজের নিচে এখন আর কোনো অন্ধকার নেই। কংক্রিটের ধূসর পিলার আর সিলিং জুড়ে এখন খেলা করছে রঙের মেলা। 3D প্রজেকশন ম্যাপিং, শব্দ আর ছবির মেলবন্ধনে নদীর ধারের এই হাঁটার পথটি রূপ নিয়েছে এক জীবন্ত আর্ট গ্যালারিতে। সোউলের নডিউল আইল্যান্ডে তৈরি এই ক্যানভাসের নাম দেওয়া হয়েছে অ্যাটেলিয়ার নডিউল। হ্যাংগ্যাং ব্রিজের ঠিক নিচের অংশকে ব্যবহার করে তৈরি এই ওপেন এয়ার ডিজিটাল গ্যালারি উদ্বোধনের পর থেকেই মুগ্ধতা ছড়াচ্ছে স্থানীয় ও পর্যটকদের মাঝে।
আমি ওয়েবসাইটে প্রজেক্টটি দেখে চলে এলাম। এখানে আসার পর দেখছি জায়গাটি যেমন শান্ত তেমনই ঠান্ডা, আর চারপাশের এই আলোর খেলা আমার কল্পনার চেয়েও সুন্দর। ব্রিজের নিচে এমন চমৎকার একটা জায়গা তৈরি হতে পারে তা সত্যিই ভাবিনি। সোউল মেট্রোপলিটন সরকারের মেগা প্রজেক্ট নডিউল গ্লোবাল আর্ট আইল্যান্ডের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যস্ত নাগরিক জীবনে এমন প্রদর্শনী সোউলবাসীকে দিচ্ছে এক ভিন্নধর্মী বিনোদনের স্বাদ। শুধু আলোর প্রদর্শনীই নয়, ভবিষ্যতে এখানে ভাসমান স্টেজ, আর্ট প্যাভিলিয়ন এবং পরিবেশ বান্ধব পার্ক যুক্ত করার কাজ চলছে। 2028 সালের মধ্যে পুরো দ্বীপটিকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। অরিসুল ইসলাম, ৭১। আন্তর্জাতিক মঞ্চে আবারও বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্য। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে ৮ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ২৭টি স্বর্ণপদক সহ মোট ৬৬টি পুরস্কার জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। আন্তর্জাতিক অলিম্পিয়াডের মঞ্চে উড়ল বাংলাদেশের লাল সবুজের পতাকা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে দারুণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। ভারত, কাজাখস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ ৮টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে বাংলাদেশের শিক্ষার্থীরা জিতেছে ২৭টি স্বর্ণপদক সহ মোট ৬৬টি পুরস্কার। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ শিক্ষার্থী এই আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে নিজেদের মেধার পরিচয় দেন। আমাকে সহযোগিতা করেছে আমার মা বাবা, তারা উৎসাহ দিয়েছে সেখানে যাওয়ার জন্য। তো আমি এখানে এসে ইংলিশ অলিম্পিয়াডে গোল্ড মেডেল জিতে একটি পুরস্কার পেয়েছি। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, দিনাজপুরে একটা বড় পাওয়া, পুরো বাংলাদেশে একটা বড় পাওয়া। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এখানে। আমার খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আরো ভালো করতে চাই। আমি এখান থেকে যে অংশগ্রহণ করে আমি অনেক শিখেছি এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আরো ভালো পেতে। সবচেয়ে আলোচনায় ছিলেন সিলেটের আনন্দ নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান। ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে একাই জিতেছেন 13টি আন্তর্জাতিক পুরস্কার। আয়োজকরা বলছেন এটি বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে তারা কোয়ালিফাই করে এই ন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে এসেছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে আজকে। এতগুলো নেশনের মাঝখানে, এতগুলো বাচ্চাদের মাঝখানে বাচ্চারা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে ইংলিশ প্রেজেন্টেশনে, সায়েন্সে, they really excelled and it feels good as a guardian. আমি খুবই গর্বিত এবং ইংলিশ অলিম্পিয়াড এবং আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা এর ধরনের আয়োজন করাতে, তাদের মেধার বিকাশ ঘটাতে তাদেরকে সাহায্য করেছে। আমরা মালয়েশিয়াতেও প্রমাণ করে দিলাম আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক ভালো মেধাবী এবং আমরা চাচ্ছি আমাদের দেশ থেকে আরও মেধাবী শিক্ষার্থীরা এখানে এসে বিভিন্ন অলিম্পিয়াডে আমাদেরকে প্রতিনিধিত্ব করুক। আমরা বিশ্বাস করি এরকম আরও বিভিন্ন দেশে এরকম প্ল্যাটফর্মে আমরা কিন্তু আরও ভালো ভালো অর্জন করতে পারবো। আমার বিশ্বাস যে সায়েন্সের যে আমি এক্সপেরিমেন্টের ব্যাপারটা যেটা বললাম, ইনশাল্লাহ খুব নিয়ার ফিউচার উইদিন 1 ইয়ার দেখা যাবে বাংলাদেশের স্টুডেন্টরা ওখানেও সবচেয়ে বেশি ভালো ভালো পুরস্কারগুলো আনতেছে। টিএমপি লিটল সায়েন্টিফিক রিসার্চ একাডেমির আয়োজনে প্রতিযোগিতায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ সাইবাজায়। আর ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় হয়ে যায় সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক নেটওয়ার্কিং এবং গ্লোবাল লার্নিং কার্যক্রমে অংশ নিয়ে অর্জন করেছেন অভিজ্ঞতা। শুধু পদক জয় নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধা, আত্মবিশ্বাস এবং সম্ভাবনারও উজ্জ্বল বার্তা পৌঁছে দিয়েছেন এই তরুণ শিক্ষার্থীরা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।